গল্প অব্যক্ত ভালোবাসা। লেখায় মোহাম্মদ তামজিদ। যখন আমার 7 বছর বয়স তখন আমার বিয়ে হয় আমার ফুফাতো ভাইয়ের সাথে। তখন আমি বুঝতাম না বিয়ে মানে কি। তবে আমার ফুফাতো ভাইয়ের সামনে যেতে খুবই লজ্জা পেতাম। আপনার ফুফাতো ভাইয়ের নাম কি এবং তার পরিবারে কে কে আছেন? তার নাম ইলহাম আমির। তারা 2 ভাই, সে ও তার ছোট ভাই ইজরান আমির। ফুপি ফুপা এবং তাদের দাদি একসাথে থাকে রূপনগর, তাদের নিজ গ্রামে। আমরা চট্টগ্রাম শহরে থাকি বাবার চাকরির সূত্রে, তবে আমাদের গ্রামের বাড়িও রূপনগর গ্রামের পাশে। আপনার স্বামী এখন কোথায়? বিয়ের সময় তার বয়স কত ছিল? সে এখন তুরস্কে পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়ছে। আর আমাদের বিয়ের সময় তার বয়স 18 বছর ছিল। তার মানে আপনার স্বামী আপনার চেয়ে 11 বছরের বড়। হ্যাঁ, তবে তিনি আমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসতেন। আর বিয়ের পর তিনি এইচএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, কারণ তিনি আমাকে তার বাড়িতে রাখতে চাইতো এবং উনি অনেক পাগলামো করতেন। কী রকম? তিনি আমাকে সামনে পেলেই জড়িয়ে ধরতেন শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব। তার এই বেপোয়া কর্মকাণ্ডের জন্য সবাই বিরক্ত হয়ে গেছিল। আর তখন আমি ওনাকে দেখলেই জোরে চিৎকার করে কান্না করতাম। অনেক ভয় পেতেন? হ্যাঁ, আর তিনি আমাকে অনেকবার থাপ্পড় মেরেছিলেন এর কারণে, এবং কোন ছেলের সাথে খেলাধুলা করা দূর কথা বলতেও দিত না। এখন কি ভালোবাসেন তাকে? প্রশ্নই আসে না। তাকে আমার একদম পছন্দ না। তিনি আমাকে অনেকবার মেরেছিল এবং অনেক পাগলামো করত, জড়িয়ে ধরে কান্না করত আমাকে মেরে। আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি কিছু বলতো না? বলতো, কিন্তু উনি খুব বেপরোয়াভাবে চলতেন, কারো কথা কানে নিতেন না। পরবর্তীতে ফুপা গড়া গলায় বলেছিলেন, ইলহাম, তুমি তুরস্ক গিয়ে পড়াশোনা করে যেদিন দেনমোহর পরিশোধ করতে পারবে এবং প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত আয়রাকে ছুঁয়েও দেখতে পারবে না, চেষ্টা করো না। এর কিছুদিন পর তিনি চলে যান তুরস্ক। তবে যাওয়ার পর প্রায় আমার সাথে মোবাইলে কথা বলার জন্য পাগলামো করত, কিন্তু আমি কিছুতেই ওনার সাথে কথা বলতাম না। এভাবে 2 বছর পাগলামো করে তারপর আস্তে আস্তে কল করা কমিয়ে দেয় এবং 7 বছর আগে শেষবার কল দিছিল। আপনি তাহলে ইলহামের সাথে আর কথা বলেননি তুরস্ক যাওয়ার পর? না, আমি আর কথা বলিনি। ইলহাম যদি তুরস্ক থেকে এসে আপনার সাথে সংসার করতে চাই তখন কি করবেন? আমি কিছুতেই তার সাথে সংসার করব না। তাহলে আমার ভাইকে মেনে নিন না। তোমার ভাইয়াকেও আমার পছন্দ না। যদি চাও তাহলে তুমি আমার বন্ধু হতে পারো। হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু, যেহেতু আমরা একই ক্লাসে। আয়রা মুচকি হেসে আসমার দিকে তাকায়, তারপর হাতের ঘড়ির দিকে নজর বুলিয়ে উঠে দাঁড়ায়। আজ আমি আসি তাহলে আসমা, আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাকে তুই বলে সম্বোধন করিও। আয়রা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা রিকশায় উঠে বসে। রিকশা ছুটে চলেছে ব্যস্ত রাস্তা দিয়ে। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে পিছু ফিরতে ইজরানকে নিজ সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয় আয়রা। আয়রাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইজরান বলে, আমার শ্রদ্ধেয় ভাবি এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না। ভাইজান জানলে মেরে ফেলবে। আয়রা ইজরানের কথায় পাত্তা না দিয়ে বলে, তোমরা এখানে হঠাৎ? বুঝলাম না। ফুপি আসছে? আমার মামার বাসায় আমি আসবো না? তাছাড়া আমি আম্মুদের সাথে আসছি। ফুপি আসছে শুনে আয়রা এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাসার দিকে এগোতে থাকে। ইজরান পিছন থেকে আয়রাকে অনেক ডাকাডাকি করার পরেও না শোনার ভান করে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়রার মা বাবা, ফুপা ফুপি এক কোণে দাঁড়িয়ে আছে আয়রার বড় ভাই আইয়াস আহমেদ, বয়স তার 25 বছর। ইজরান ও আইয়াস একসাথে একই ভার্সিটিতে পড়ে। আয়রার ফুপি আয়শা আয়রার বাবা আমান আহমেদের উদ্দেশ্যে বলে, ইলহাম আগামী মাসে দেশে ফিরে আসছে। আমরা ওদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে সেরে ফেলতে চাই। আমান আহমেদ বোনের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, অবশ্যই, তবে আগে ইলহামকে তো আসতে হবে।
ও আসার আগে থেকেই আয়রাকে বাসায় নিয়ে যেতে বলছে এবং আনুষ্ঠানিকতা সব ওখানেই হবে একসাথে। তখনই সেখানে উপস্থিত হয় আয়রা। আয়রা সকলের সামনে এগিয়ে এসে বলে, আমি ইলহাম ভাইয়ার সাথে সংসার করতে পারবো না। তোমরা কি শুননি ইলহামকে আমার পছন্দ না? আয়রার মা আলিয়া মেয়ের পাশে এসে বলে, এসব কি বুঝিস আয়রা? মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি কিছুতেই ইলহাম ভাইয়ার সাথে সংসার করব না। কথাটি বলে আয়রা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ড্রয়িং রুমে উপস্থিত সকলে হতাশ হয়ে বসে থাকে। তারা ভয় পাচ্ছে আয়রার জন্য। ইলহাম যদি জানতে পারে আয়রা তাকে ছাড়ার কথা বলছে, তাহলে ইলহাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা সকলেই জানে। ইজরান ড্রয়িং রুমে এসে চেয়ারে বসে আয়াসের দিকে তাকিয়ে বলে, ভাই তোর বোনরে একটু বোঝা, নয়তো ভাইয়া কি করতে পারে জানিস তো? আমার বোনকে বোঝাব না, ওর ইচ্ছে হলে তোর ভাইয়ের সাথে থাকবে, নয়তো না। ইচ্ছে হলে থাকবে মানে তোর বোনকে ছাড়া আমি কাউকেই ভাবি হিসেবে মানতে পারবো না রে ছ্যাঁকাখোর বোম্বাই মরিচ। আইয়াস ইজরান বলে চিৎকার করে উঠল। আইয়াসের চিৎকার শুনে বাড়ির সকলে ওদের কাছে ছুটে আসে। ইজরান সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। আইয়াসের বাবা আইয়াসের দিকে এগিয়ে এসে বলে, এভাবে চিৎকার করছিস কেন বলদ গরুর মতো? আইয়াস কোন প্রকার কথা না বলে বাসার বাইরে চলে যায়। ইজরান পালিয়ে এসে বাস্তার পাশে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এমন সময় পিছন থেকে আইয়াস এসে ধারাম করে একটি কিল বসিয়ে দেয় ইজরানের পিঠে। ইজরান আর্তনাদ করে উঠে বলে, এই বড় ভাইয়ের শালা আমাকে মেরেছিস কেন? ওরে আমার বোনের অবুঝ দেবর, আপনি জানেন না কেন মেরেছি? ভাই মাপ কর, তোরে একটা বুদ্ধি দি। তোর বুদ্ধি তুই রাখো, তোর জন্য আমার 8 নাম্বার গার্লফ্রেন্ডও আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। ইজরান আফসোস ভঙ্গিতে বলে, ইসরে এত সুন্দর কিউট পুলার সাথে কেউ ব্রেকআপ করতে পারে? ভাই তুই আমার প্রশংসা করেছিস নাকি বদনাম? ভাই এসব কথা বাদ দে, চল আরেকটা মেয়ে পটানোর চেষ্টা করি। আইয়াস ও ইজরান একে অপরের কাঁধে হাত দিয়ে হাঁটতে শুরু করে। সূর্যের সোনালি আলোয় চারদিক আলোকিত, নদীর পানি স্বচ্ছ নীল। সময়টা বেশি না, সকাল 5:50। বেকনিতে দাঁড়িয়ে আছে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিহিত এক যুবক, চুলগুলো এলোমেলো, হাতে একটা বইয়ের দৃষ্টি তার নদীর নীল পানিতে। পিছন থেকে আরেকজন যুবক ইলহাম বলে ডেকে উঠল। ইলহাম নদীর পানি থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটির দিকে তাকায়। তার পরনেও ইলহামের মতো পোশাক। ইলহাম ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বলে, রেডি তুই এত তাড়াতাড়ি? তুই যেমন তৈরি হয়ে বসে আছিস। মাহমুদ তাহলে চল কিছুক্ষণ বাইরে হাঁটা যাক। চল। মাহমুদ ও ইলহাম একসাথে থাকে, তবে মাহমুদ ইন্দোনেশিয়ার নাগরিক। ইলহাম নদীর পাড়ে এসে দাঁড়ায় পাশে মাহমুদ। ইলহাম তুই তো কিছুদিন পরেই চলে যাবি, তোকে খুব মিস করব। দূরত্ব থাকবে জায়গার, মনের না যোগাযোগ রাখবো সব সময় ইনশাআল্লাহ। তবে আমি একটা বিষয় নিয়ে চিন্তিত। কি বিষয়? তুই তো জানিস আমি বিবাহিত। এখানে আসার আগে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি কিছুতেই নিজেকে সামলে রাখতে পারি না তার সামনে। সে কোন ছেলের সাথে কথা বলছে দেখলে বা টেরামু করলেই রাগ উঠে যেত, যদিও তখন সে অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে। নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করিস এবং তোর ভালোবাসা কতটা গভীর তা তোর কাজকর্মে প্রকাশ করিস। ভালোবাসা দিয়ে অসাধ্যকে সাধন করা যায়। ইলহাম মাহমুদের পিঠে চাপড় মেরে বলে, ঠিক বলেছিস, আমি চেষ্টা করব, তবে আমি পৃথিবীতে শুধু তার জন্যই ভয়ঙ্কর, আর কারো জন্য না। তবে সে যদি আমাকে না বুঝে আমিও তাকে বুঝব না। কথাটি বলে মনে মনে অনেক হাসে ইলহাম। বাড়ির সকলে আয়রাকে অনেক বুঝানোর পরেও ইলহামের সাথে সম্পর্ক রাখার জন্য আয়রাকে রাজি করতে পারেনি। এই নিয়ে সকলে চিন্তিত। পরের দিন আইয়াস ও ইজরান আজকে ঢাকা ফিরে যাবে। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আইয়াস এবং ইজরান ঢাকা চলে যাবে, তাই আয়রা আজ কলেজে যায়নি। আয়রা ছাদে দাঁড়িয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। এমন সময় পিছন থেকে আইয়াস এসে হাত দিয়ে আয়রার চোখ ডেকে দেয়। আয়রা আইয়াসের হাতের উপর হাত রেখে বলে, ভাইয়া তুমি।
আইয়াস আয়রাকে সামনে ফিরিয়ে ওর চোখ থেকে হাত সরিয়ে নেয়। আয়রা চোখ খুলতেই সামনে ইজরানকে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে তার চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কের বেগ। ইজরান বেগগুলো দেখিয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলে, আজ আমরা তিনজনে মিলে এগুলো সাবার করব মুভি দেখে দেখে। আয়রা ভ্রু কুঁচকে বলে, সূর্য কোন দিকে উঠেছে? সূর্য প্রতিদিন যেদিকে উঠে আজও সেদিকে উঠেছে, তুই খেলে আয়, নয়তো আমরা দুজনেই সাবার করে ফেলব। আয়রা, আইয়াস, ইজরান তিনজনেই আইয়াসের রুমে বসে চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্ক খেয়ে খেয়ে মেঝেতে ফেলছে এবং ল্যাপটপে মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভির নাম আন্ডার দ্য প্রজেকশন অফ কাবা। ইতিমধ্যে আয়রার ফুপি ও মা কয়েকবার তাদের ডেকে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য, কিন্তু তিনজনেই বিভোর মুভি দেখায়। ওদের এতবার ডাকার পরেও না আসার কারণে আয়রা মা ক্ষিপ্ত হয়ে দরজা ধাক্কাতে থাকে। অবশেষে মুভি দেখা বাদ দিয়ে মায়ের ঝাড়ি খেয়ে তিনজনেই দুপুরের খাবার খাওয়ার জন্য আসে। এতবার ডাকতে হয় কেন তোদের? ভাত বেড়ে দিতে দিতে প্রশ্ন করে আয়রার মা। মানে আসলে থাক আয়রা, আর বলতে হবে না, এবার খেয়ে এই দুই ছাগলকে রেডি হতে বল। মামি, তুমি আমাদেরকে ছাগল বলেছ? তো কি বলবো, তোরা দুটো এত বড় হয়ে গেছিস তারপরও ছোটদের মতো ঝগড়াঝাটি করিস। বিকেলের দিকে আইয়াস, ইজরান রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। ভাইদের চলে যাওয়ার কারণে আয়রা মন খারাপ করে ফুপির খুলে মাথা রেখে শুয়ে আছে। আয়রার ফুপি আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার আম্মুটা আমার সাথে থাকতে চায় না কেন? তোমার সাথে থাকতে চাই না কখন বললাম? এই যে তুই আমার ছেলের সাথে সংসার করবি না বলছিস। ফুপি তোমার সাথে থাকা, তোমার ছেলের সাথে না। ইলহাম ভাইয়া জঘন্য মানুষ। দেখো, আয়রা হাতের কাপড় তুলে কনয়ের উপরে একটা পোড়া দাগ দেখায়, যা তার ফর্সা হাতে স্পষ্ট দেখা যাচ্ছে। আয়রার ফুপি হাত দিয়ে আয়রার পোড়া দাগটাতে হাত বুলিয়ে দিয়ে বলে, এটা ওই দাগটা? হ্যাঁ ফুপি, ছোটবেলায় আমার খালাতো ভাই ইয়েসের সাথে আইসক্রিম শেয়ার করার শাস্তি। তোমার ছেলের সাথে থাকলে আমাকে মেরে ফেলবে। কথাটি বলে আয়রা কান্না করে উঠে আয়রার ফুপি আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ছোট থাকতে বাধ্য হয়ে ইলহামের সাথে আমরা তোর বিয়ে দিছি। সবচেয়ে বড় কথা, আমার ছেলে তোকে অন্য কারো হতে দেবে না, দরকার পড়লে নিজ হাতে তোকে খুনও করবে। ও খুব বেশি ভয়ঙ্কর তোর জন্য, তবে আমার ছেলেটা এমন ছিল না। আগে তোর জন্মের পরও তোর অনেক যত্ন নিত, তবে আস্তে আস্তে ও তোর প্রতি আসক্ত হয়ে পড়ছে ভয়ঙ্করভাবে। তোকে কোন ছেলের সাথে দেখলেই এসব পাগলামি করে। ফুপি, তোমার ছেলেকে আমার খুব ভয় লাগে। মন খারাপ করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আজ আয়রা কলেজে এসেছে। একদিন পরে ক্লাসরুমে ঢুকতেই আসমা এসে আয়রাকে নিজের পাশে বসিয়ে বলে, কালকে আসনি কেন? ব্যস্ত ছিলাম। ক্লাসে স্যার আসার কারণে দুজনে চুপচাপ পড়াশোনায় মনোযোগ দেয়। ভার্সিটির মাঠে গোল করে বসেছে আইয়াস ও ইজরানের বন্ধুরা। আইয়াস একটা গান ধরে, সকলে তার সাথে সুর মিলিয়ে গান গাওয়া শুরু করে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুনেনি তন্দ্রাতে বিরল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুনেনি তন্দ্রাতে বিরল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আসেনি দক্ষণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। আসেনি দক্ষণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। গানটি শেষ করে বন্ধুরা সকলে হেসে উঠল। কি রে ইজরান, কেমন লাগছে তোদের মাথা? ভাই, তুই কখনো ঠিক হবি না। ইলহাম একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। একটু পর কি ভেবে যেন টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে আব্বু নামে সেভ করা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে ইলহামের বাবার কণ্ঠ শোনা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করে কল করেছ? আয়রার খবর জানতে?
আয়রা তোকে অতিরিক্ত ভয় পাই, তোর ওইরকম ভয়ঙ্কর আচরণ ওর ছোট মনে খারাপ প্রভাব ফেলেছে। ছোট মন দিয়ে আমার কথা শুনে চললে তো এমন হতোই না। ও তখন ছোট ছিল, আমি সিরিয়াস ছিলাম। সেজন্য তো অমন করেছিলে, যার জন্য মেয়েটা তোমাকে স্বামী হিসেবে মানতে নারাজ। অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। আমি দেশে গিয়ে ওর তেড়ামি ছোটাব। কথাটি বলে ফোন কেটে দেয়। রাগে নিজের চুল টেনে ধরে ইলহাম। তুই এখন তারা রয়ে গেলি, তোকে কিভাবে সোজা করতে হয় আমি জানি। আমি এই সপ্তাহের মধ্যে কাউকে না জানিয়ে বাড়ি ফিরব। ইলহাম 5 দিনের মাথায় দেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে 6 দিনের মাথায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাবাকে কল করে আয়রার বাড়ির ঠিকানা নেয়। ওর বাবা কিসের জন্য জিজ্ঞেস করলে ও কথাটা এড়িয়ে যায়। ইলহাম চট্টগ্রাম বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে আয়রার বাসার উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে নামাজ আদায় করার জন্য নামে যে মসজিদটা আয়রার কলেজের পাশেই। ইলহাম মসজিদ থেকে বের হয়ে দেখে রাস্তায় একটা ছেলে একটা মেয়েকে একটা আন্টি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করছে। মেয়েটা না দেখার ভান করে সাইড কাটিয়ে রিকশায় উঠে পড়ে। ইলহামও সেদিকে না তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কয়েকদিন আগে ইলহাম তার বাংলাদেশি বন্ধু শিহাবকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে রাখছে যাতে সেখানে থাকতে পারে। ইলহাম তার বাবার দেওয়া ঠিকানা অনুযায়ী আয়রাদের বাসার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর আয়রা রিকশা থেকে নেমে বাসার দিকে রওনা হয়। পিছন থেকে ইলহাম ডেকে বলে, এই যে মিস, শুনছেন? আয়রা ফিরে তাকায় এবং ইলহামকে দেখে খুব চেনা চেনা লাগে। আয়রার মুখে মাস্ক। জি বলুন। জনাব আমানের বাসা কত নাম্বার ফ্লোরে? আয়রা ভ্রু কুঁচকে বলে, জনাব জামাল আপনার কে? রিলেটিভ। ও আমি ওনার মেয়ে, আপনি আমার সাথে আসতে পারেন। আপনি কি আয়রা? আয়রা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানলেন কিভাবে? ইলহাম আয়রাকে নিজের সামনে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণেই মাথার মেজাজ বিগড়ে যায়, যার জন্য আয়রার সাথে কোনরকম কথা না বলে একটা গাড়িতে উঠে বসে। আয়রা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে বোকার মতো। লোকটা পাগল নাকি? ইলহাম রাগে ফুঁসছে। কিরকম অতঃপর হয়েছে ওর, কলেজের বাইরে ওকে কেউ বিয়ের জন্য প্রপোজ করছে, তার উপর আমি অপরিচিত পুরুষ দেখেও কথা বলছে। এর জন্য তো মিসেস আয়রা আপনাকে অনেক শাস্তি পেতে হবে। ইলহাম তার বন্ধুকে দিয়ে বুক করে রেখেছিল যে ফ্ল্যাট ওঠাতে থেকে নিজের পরিকল্পনা সাজাচ্ছে। এখন জায়গা কিনে ওখানে বিল্ডিং করার কাজ শুরু করে দিয়েছে এবং একটি গাড়িও কিনেছে। ইলহাম তুরস্কে যে কাজ করত, দেশে এসেও কম্পিউটারের মাধ্যমে সে কাজ করে। ইলহাম দেশে এসেছে 2 মাস হয়ে গেছে, কিন্তু সে আর আয়রার সামনে যায়নি এবং তার মা বাবাও জানে না। ইলহাম দেশে যদিও 1 মাস আগে তার ফেরার কথা ছিল, কিন্তু সে কারো সাথে যোগাযোগ করেনি। আয়েশা বসে বসে কান্না করছে। তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমার ছেলে ঠিক আছে। 1.5 মাস ধরে ওর কোন খবর পাচ্ছি না, কিভাবে চিন্তা না করি? ও যে 30 তারিখ আসবে বলেছিল, আজ পরের মাসের 30 তারিখও আসেনি। ও হয়তো তোমার ভাইজি আয়রার জন্য দেশে আসছে না, কারণ আমি বলেছি সব ওকে। আয়রাকে তো ও ছাড়বে না। ইলহাম আয়রাকে অনেক ভালোবাসে, তাছাড়া আয়রা ওর বিবাহিত স্ত্রী। দাঁড়াও, আমি ভাইকে কল করে আয়রার সাথে কথা বলবো। আয়েশা মোবাইল নিয়ে ভাইয়ের কাছে কল দেয়। ওপাশ থেকে আমান সাহেব কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি একটু আয়রাকে মোবাইলটা দাও, ওর সাথে কথা আছে। আমান সাহেব আয়রার রুমে গিয়ে ওকে মোবাইল দিয়ে বলে, তোর ফুপি কথা বলতে চাইছে। আয়রা মোবাইল কানে ধরে সালাম দেয়। আয়রা, মা আমার, তুই ইলহামকে মেনে নিয়ে ও ভালো হয়ে গেছে। ফুপি, তুমি হঠাৎ এই কথা বলছো? আয়রা, তোর জন্য আমার ছেলেটা দেশে আসছে না, কল ধরছে না, ও নিজেকে তিলে তিলে শেষ করে দিবে। ফুপি, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে বলিও ও যদি ভালো হয়ে যায় এবং আমাকে তার নিজের ভালোবাসায় ফেলাতে পারে, তাহলে আমি তার সাথে থাকব। সত্যি বলছিস মা? হ্যাঁ ফুপি, তবে আমার সাথে খারাপ ব্যবহার যেন না করে। করবে না, তুই ওর কথা শুনিস। আমি ওকে বলবো, তখনই সে কল রিসিভ করবে। ঠিক আছে ফুপি। আয়রা কল কেটে মোবাইল আমান সাহেবের হাতে দেয়।
কনস্ট্রাকশন সাইডে কাজ কেমন হয়েছে তা দেখে নিজের ফ্ল্যাটের দিকে রওনা হয় ইলহাম। মাঝ রাস্তায় ইলহামের মোবাইলে অসংখ্য কল এবং মেসেজ এসেছে তার মায়ের। ইলহাম বিরক্ত হয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে আয়েশা বলে, বাবা আমার শুন, তুই আমাকে আর কষ্ট দিস না, তোর চিন্তায় জানি না কোনোদিন মরে যায়। আম্মু এসব কি বলছো, তুমি কেন মরবে, আমি বাসায় যাচ্ছি। কথাটি বলে ইলহাম কল কেটে দিয়ে নিজের গ্রামের বাড়ির দিকে রওনা হয়। রাত ৯টা বাজে ইলহাম নিজের গাড়ি নিয়ে তাদের গ্রামের বাড়ি উপস্থিত হয়। গাড়ির আওয়াজ শুনে ইলহামের দাদি ও বাবা বাইরে আসে। আয়েশা ছেলের সুখে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ইলহাম গাড়ি থেকে বেরিয়ে তার বাবাকে ও দাদিকে সালাম দিয়ে বলে, আমার প্রথম বউ কেমন আছো? কেন আছি হনদিন হবর লয়েস নিয়েনে সাম্যদদি ধরত দেখর দে। যাও, তোমার সাথে আরিমা কোথায়? তোর মা রুমে ঘুমিয়ে আছে, তোর জন্য কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। তুমি সামলাতে পারোনি আব্বু, তুই কল ধরলে সমস্যা হতো। ইলহাম কোন কথা না বলে মায়ের রুমে প্রবেশ করে। ইলহাসের পিছন পিছন ওর বাবা দাদি আসে। আয়েশা ঘুমে আচ্ছন্ন। ইলহাম মায়ের পাশে বসে বাবার দিকে তাকিয়ে বলে, আম্মু ভাত খেয়েছে? খাইনি। ইলহাম আয়েশার বাহুতে ঝাঁকা দিয়ে ডাকে। আয়েশা ঘুম ঘুম চোখে তাকিয়ে ইলহামকে হঠাৎ নিজের সামনে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে। হাত দিয়ে চোখ কচলিয়ে আবার তাকায়। ইলহাম আয়েশাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি সত্যিই এসেছি। আয়েশা ছেলেকে কাছে পেয়ে কান্না করে দেয়। ইলহাম মায়ের চোখে পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না করতে হয়? তুই বুঝবি না রে মায়েদের কষ্ট। আম্মু কান্না করিও না, নয়তো আমি আবার চলে যাব। মেরে ভূত বানিয়ে দিব, শুন আমার কথা। সুনব পরে আগে ভাত খেয়ে নাও। আর নাতিয়ে ঠিক হয়ে অবুইও ভাত দুয়া হেল দুইর্গাও নহ হেইদেই কথা হয়েও। মা ঠিকই বলছে, আয়েশা খেয়ে দে কথা বলিও। রাতের খাওয়া দাওয়া শেষ করে ইলহামের দাদি ঘুমাতে চলে যায়। আয়েশা নামাজে, ইলহামের বাবা শুয়ে পড়েছে। ইলহাম মায়ের জন্য নিজের রুমে বসে আছে। একটু পর নামাজ শেষ করে আয়েশা ছেলের রুম এসে ওর পাশে বসে। ইলহাম মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু কি বলবে বলছিলে বলে ফেলো, আমার ঘুম পাচ্ছে। আয়রার কথা? আয়রার কথা মানে ও তোর সাথে সংসার করতে রাজি, তবে আনুষ্ঠানিক বিয়ের আগে ওর মনে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করাতে হবে, ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবি না। আয়রা ইলহামকে মেনে নিয়েছে, কথাটি শুনে ইলহাম বাকরুদ্ধ হয়ে বসে থাকে। আয়েশা ইলহামকে ডেকে বলে, কি রে, এমন বরফের মতো জমে গেছিস কেন? কথাটা বলেছ তেমন তাই। আচ্ছা ঘুমা এবার শান্তিতে। কথাটি বলে আয়েশা ইলহামের রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে ইলহাম দাদিকে নিয়ে বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল। ইসলামদের বাড়িটি আধুনিক ডিজাইনের, রং সাদা। বাড়ির সামনে বিশাল উঠোন, মাঝখানে একটা বড় পুকুর, বাড়ির চারপাশে ফলমূলের গাছ, বাড়ির সামনে ফুলের গাছ। বড় পুকুরের ওপারে আরেকটি বাড়ি যেটা বিশাল এবং অতিরিক্ত পুরনো দেখে ভুতুড়ে লাগছে। বাড়িটা তাদের পূর্বপুরুষদের ঘর, এখন সেখানে কেউ থাকে না। ইলহাম ঘুরে ঘুরে সবকিছু দেখে গ্রামের ভেতরের ইটের রাস্তায় আসে। ওর সাথে ওর দাদিও আছে। তারা একটু এগোতেই একজন বয়স্ক লোক ইলহামের দাদির সামনে এসে বলে, চাচি ইভা হন। আর নানি ইলহাম। কি এইবা ইলহাম? লোকটি ইলহামের দিকে তাকিয়ে বলে, আরে চিন্নস নেয়াই তোর জুবাইর বাবু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালা আছি, তি বেড়াইতো যেই ছানা। ঠিক আছে, সময় করে যাব ইনশাআল্লাহ। ইলহামকে গ্রামে ঘুরিয়ে একটু পর বাসায় চলে আসে তার দাদি। ইলহাম দাদির উদ্দেশ্য বলে, গ্রাম তো শহরের মতো হয়ে গেছে। শেষ জগন্নাথপুর আর আড়াইলো পাক্কা হয় যে নোজানসার এখন আরে সবুজ গাছগাছালি ওইলেও আছে। ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করব যাই। যাই ও হতন কোরআন শরীফ তেলাওয়াত বয়ারগাম। ইলহাম গোসল করে শুয়ে পড়ে।
আয়রা কলেজে নিয়মিত যায়, তবে কিছুদিন ধরে আসমান আয়রাকে প্রচুর পরিমাণে বিরক্ত করছে। সে না ফেরে প্রিন্সিপাল স্যারকে বিচার দেয় আসমানের নামে। আসমার সাথেও আয়রা কথা বলা বন্ধ করে দিছে। আয়রা প্রিন্সিপালকে বিচার দেওয়ার কারণে আসমানকে কলেজ থেকে ওয়ার্নিং দেওয়া হয়। এতে আসমান আরও ক্ষিপ্ত হয়ে যায় আয়রার উপর। সে প্রতিদিন আয়রার উপর নজর রাখে। বিকেলে আয়রা কলেজ থেকে ফিরে এসে দেখে ওর মা বাবা ওর নানু বাড়ি যাচ্ছে, তাই আয়রাকে একা থাকতে হবে। আয়রা এরকম বহুবার থেকেছে, বিদায় তার মা বাবা তাকে রেখে যায়। রাতে আয়রা নিজের রুমে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আয়াসের সাথে মেসেজ করছিল। এমন সময় ঘরে প্রবেশ করে আসমান, হাতে তার একটা কুড়াল। আয়রা মনোযোগ দিয়ে মেসেজ করাই ব্যস্ত। আসমান যেই না আয়রাকে কোপ মারতে যাবে, তখনই আয়রা আতঙ্কে উঠে সরে যায়। কুড়াল গিয়ে লাগে কাঠের আলমারিতে। আসমান কুড়াল বের করতে করতে আয়রা রুম থেকে বের হয়ে রুমে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে আসমান কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে দরজা ভাঙতে থাকে। আয়রা দৌড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। ওর পিছন পিছন হাতে ছোট একটা ছুরি নিয়ে আসমানও বের হয়ে যায়। আয়রা দৌড়ে একটা মার্কেটের সামনে চলে আসে। আসমান তখনও আয়রার পিছন পিছন আসছে। আয়রা চিৎকার করে বলে, আমাকে বাঁচান, এই পাগলটা আমাকে মেরে ফেলবে। আয়রার কথায় কেউ গুরুত্ব দেয় না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তারা সবাই মনে করেছে এটাও ভাইরাল হওয়ার জন্য ওরা প্ল্যানিং করেছে, কারণ একদিন আগেও এরকম ঘটনা ঘটেছিল। বর্তমান সমাজে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি না করছে। আয়রা বুঝতে পারে কেউ এগিয়ে আসবে না তাকে বাঁচাতে। এদিকে আসমান আয়রার একদম কাছাকাছি চলে এসেছে। আয়রা কোন উপায় না পেয়ে হাতে একটা ছোট ছুরি নেয়। আয়রার হাতে ছুরি দেখেও আসমান আয়রার দিকে এগিয়ে যায়। এ সময় একদম কাছাকাছি চলে আসে, তখনই কারো পেটে ছুরির আঘাতের আওয়াজ হয়। আসমান নিজের দিকে তাকিয়ে দেখে ছুরি ওর পেটে না, আয়রা পেটে লেগেছে ছুরির আঘাত। আসমান কয়েক পা দূরে সরে যায়। আশেপাশে লোকজন ছুটে এসে আয়রাকে ধরে। তারা বুঝে যায় আসমান আয়রাকে মারতে চাই। আয়রা সবার চোখ ফাঁকি দিয়ে নিভু নিভু চোখে আসমানকে হাতে মধ্য আঙ্গুল দেখায়, যা দেখে আসমান রেগে ওর কাছে আসতে নিলে কয়েকজন পুলিশ ওকে ধরে ফেলে। আসমান রেগে ওদের উপর আক্রমণ করে বসে। পুলিশদের আঘাত করে আয়রার দিকে দৌড়ে যায়, কিন্তু একটু যেতেই একটা বিকট গুলির শব্দে আসমান মাটিতে লুটিয়ে পড়ে। আয়রাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যায়। ওখানে গিয়ে আয়রার মোবাইল থেকে আয়রার মা বাবাকে কল করে সব জানানো হয়। আয়রার উপর যখন হামলা করা হয় তখন রাত প্রায় 10টা, এখন 12টা বেজে গেছে। আয়রার মা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। আয়রার নানু বাড়ির লোকেরাও এসেছে। আয়রার বাবা আয়শা কল করে আয়রার কথা জানায়, যা শুনে আয়শা কান্না করে উঠে। মায়ের কান্নার আওয়াজ শুনে ইলহাম মায়ের পাশে বসে বলে, কি হয়েছে আম্মু, কান্না করছো কেন? আয়রা চট্টগ্রাম হাসপাতালে ভর্তি। কথাটি শোনা মাত্র ইলহাম উঠে সোজা গাড়িতে উঠে বসে। আয়েশা ইলহামের কাছে এসে বলে, আমাকে নিয়ে যা, তুমি আব্বুর সাথে সকালে যেও। কথাটি বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইলহাম। টানা 2-30 মিনিট পরে ইলহাম হাসপাতালে পৌঁছায়। তখন রাত প্রায় 3:30। হাসপাতালের বেঞ্চিতে বসে আছে আয়রার মা বাবা, নানি, মামি, মামারা। ইলহামকে দেখে আয়রার মা এগিয়ে এসে বলে, ইলহাম, তোর পরী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইলহাম মামির কাছে এসে বলে, কান্না করো না মামি, আর আমি আয়রার সাথে দেখা করতে চাই। ইলহামের চোখ টলমল করছে। আয়রার মা ইলহামকে আয়রার কেবিনের সামনে নিয়ে আসে। ইলহাম ভেতরে ঢুকে থমকে যায়। আয়রার মুখে অক্সিজেন মাস্ক। আজ প্রথম তার প্রিয়সীর চেহারা দেখেছে ইলহাম। ইলহাম আয়রার কাছে এগিয়ে আসে। আয়রার চোখ বন্ধ। ইলহাম আয়রার বেডে শুয়ে আলতো করে আয়রাকে জড়িয়ে ধরে কান্না করে ওঠে। তোকে আর কোন আঘাত পেতে দিব না, তোকে আমার সাথে রাখব। সকালে আয়রা চোখ খুলে নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ দেখে অবাক হয়ে পাশে তাকায়। তারপর সেদিনের ওই গাল ফুলিয়ে চলে যাওয়া লোকটাকে দেখে অবাক হয়। পরক্ষণেই বুঝতে পারে এর কেউ না ইলহাম, কিন্তু আয়রার অদ্ভুত ভালো লাগা কাজ করছে ইলহামের এভাবে জড়িয়ে ধরার কারণে। ইলহাম চোখ খুলে দেখে আয়রা জেগে গেছে। ইলহাম আয়রার চুল কানে গুজে দিয়ে আদরে গলায় বলে, কেমন লাগছে রে অবাধ্য পরী? আয়রা চুপচাপ। ইলহাম কিছু একটা ভেবে মুচকি হাসে।
আয়রার আঘাত গভীর না অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভয় পেয়ে এমন হয়েছে। পরের দিন দুপুরে আয়রাকে রিলিজ দেওয়া হয়। ওকে দেখতে হাসপাতালে ওর ফুপাফুপি, চাচা চাচি, মামা মামি, কালা নানু সবাই এসেছে। আয়রাকে হাসপাতাল থেকে ইলহামের বাসায় নিয়ে যায় ইলহাম। আয়রার মা বাবা এখন না আনতে বলেছিল, কিন্তু ইলহাম আয়রাকে আর নিজের থেকে দূরে রাখতে চায় না, বিদায়ের সাথে রেখে দিছে। 7 দিনের মাথায় ইলহামের যন্ত্রে আয়রা একদম সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। আয়রার মা বাবা শ্বশুর শাশুড়ি প্রায় ওকে দেখে যায়। ইলহাম কিছু ফলমূল কেটে রুমে প্রবেশ করতে করতে বলে, আয়রা এগুলো এখন শেষ কর, নয়তো মায়ের। আয়রা চুপচাপ খেয়ে নেয়। এই কয়েকদিনে আয়রা বুঝতে পেরেছে ইলহাম আগের মতো নেই। আয়রা তোর উপর যে হামলা করছিল সে মারা গেছে ওই দিনেই। কথাটা শুনে আয়রার মনটা খারাপ হয়ে গেল। তার মনে পড়তে লাগলো আসমানের পাগলামিগুলো, সে যে কতটা ভালোবাসত থাকে। পরক্ষণেই ভাবে যা হয়েছে ভালো হয়েছে, তবে মৃত্যু ওর প্রাপ্য ছিল না। আয়রার অসুস্থতার কথা ইজরান ও আইএসকে বলা হয়নি, কারণ ওদের পরীক্ষা চলছে। ইলহাম আয়রাকে বলে, আমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে প্রস্তুত কি তুই? প্রস্তুত না। কেন? কারণ আপনি আমাকে তুই বলেন। তো কি বলবো? তুমি করে বলতে হবে। ঠিক আছে, তবে তুই তুমি আমার বিয়ে করা স্ত্রী। জানি। ইলহাম আয়রার কপালে একটা চুমু দেয়। আয়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইলহামের দিকে। ইলহাম তুড়ি মেরে বলে, এভাবে তাকালে নজর পড়বে। আয়রা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। শহরের ব্যস্ততা আর গরমের মধ্যে আইয়াস আর ইজরান পরীক্ষা শেষে ক্লান্ত হয়ে একটা বাসের জন্য দাঁড়িয়েছিল। দুজনেই কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পুরনো লাল সবুজ রঙের বাস এসে থামল। দরজা খুলতেই ধোয়ার একটা কুণ্ডলি বেরিয়ে এলো। এই বাসেই উঠব? ইজরান একটু সন্দেহ ভরে বলল। আইয়াস হেসে বলল, আর না উঠলে কি করব? বসার জায়গা পেলেই হলো, চল। দুজনে হুড়মুড় করে বাসে উঠে গেল। একেবারে সামনের দিকে একটা খালি সিট পেয়ে বসে পড়ল। জানালার ধারে বসা ইজরান জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকল, আর আইয়াস হেলান দিয়ে চোখ বন্ধ করল। একটু পরেই দুজনেই নিজেদের মধ্যে মজার কিছু নিয়ে হাসাহাসি শুরু করল। হঠাৎই বাসের ভেতরে ছোট্ট পায়ের শব্দ, ঝনঝনিয়ে বেজে উঠল ছোট্ট চুরির আওয়াজ। দুজনের সামনে গিয়ে দাঁড়ালো এক ছোট্ট মেয়ে, হয়তো 6-7 বছর বয়স, গায়ে হালকা গোলাপি ফ্রক, হাতে ছোট্ট একটা ব্যাগ, আর চোখে রাগী ভাব। মেয়েটা কোমরে হাত রেখে বেশ গম্ভীর গলায় বলল, এই যে আঙ্কেলরা, আপনারা আমাদের সিটে বসছেন কেন? আমার আপু আসলে কিন্তু আপনাদের অনেক মাইর দিবে। আইয়াস আর ইজরান দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইজরান বলল, তোমার আপু কি খুবই রাগী? মেয়েটা গলা টান করে বলল, একদম। আমার আপু অনেক রাগ করে, আপনাদের দেখে তো খুব রেগে যাবে। ঠিক তখনই পেছনে থেকে এক নারীকণ্ঠের গম্ভীর ধমক শুনে দুজনেই চমকে উঠল। এই যে আঙ্কেলরা, এই সিট আমাদের। উঠুন এখান থেকে। পাশে আমাদের ব্যাগ রেখেছি, বুঝছেন না? দুজনে একসাথে ঘুরে তাকিয়ে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 15-17 হবে, পরনে অফ হোয়াইট বোরকা, মাথা হিজাবে মুড়ানো, নিকাব দিয়ে ঢাকা মুখমণ্ডল, চোখে তীক্ষ্ণতা আর আত্মবিশ্বাসের ছাপ। তার কণ্ঠে একটা অদ্ভুত জোর, যেন কোনো আপোষ নেই। আইয়াস আর ইজরান দুজনেই কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেল। আইয়াস ফিসফিস করে বলল, দোস্ত, আমরা তাহলে বুড়ো হয়ে গেছি বুঝি? ইজরান মুখ টিপে হাসল। আঙ্কেল শুনলে তো নিজেরাই বুড়ো লাগছে। মেয়েটি আবার রেগে কর্ষণ কণ্ঠে বলল, ভাইয়া সিটটা আমাদের, আপনারা অন্য ব্যবস্থা করেন। মেয়েটার পাশে ছোট্ট মেয়েটা তখন মজা করে গলা চড়িয়ে বলল, আমার আপু কিন্তু খুব রেগে যায়, আপনাদের লাথি মেরে ফেলেও দিতে পারে। মেয়েটার এই কথায় চারপাশের যাত্রীরা হেসে ফেলল।
আইয়াস আর ইজরান মুচকি হেসে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। আইয়াস বলল, দেখছো দোস্ত, ছোট বোনের বকাঝকা আর বড় বোনের ধমক দুটোরই সমান প্রভাব। ইজরান হেসে বলল, চল, আঙ্কেলদের জন্য হয়তো আরেকটা বাস আসছে। দুজনেই হালকা মজা করে আরেকটা সিট খুঁজতে লাগল। মেয়েটা আর ছোট্ট তার বোন সিটে বসে বিজয়ী হাসি দিল। ছোট্ট মেয়েটা গলার স্বরে বলল, এইভাবে বুঝে শুনে চলতে হয় আঙ্কেল। বাসের ভেতর হালকা হাসির রোল পড়ে গেল। আইয়াস আর ইজরান একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ক্লান্ত দিন, গরমে ঘেমে যাওয়া শরীর, তার ওপর এমন হাসির মুহূর্ত, সব মিলিয়ে দিনটা কিছুটা হালকা মনে হতে লাগলো তাদের। আইয়াস ও ইজরান দুজনেই যুবতীটার প্রেমে পড়ে গেছে কথাটা একে অপরের সাথে শেয়ার করে। ইজরান গাল ফুলিয়ে বলে, মেয়েটাকে যে ইমপ্রেস করতে পারবে সে ওর সাথে থাকতে। আইয়াস হাত বাড়িয়ে দিয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেন্স। ইজরানও হাত মিলায়। শুরু হয় মেয়েটার পরিচয় খুঁজে বের করার পালা। তারা দুজন মেয়েটাকে ফলো করে ওর বাসার ঠিকানা বের করে খুশি মনে বাসায় চলে যায়। আয়রা ইলহামের সাথে এক বাসায় থাকলেও রাতে আয়রার সাথে মিমি, বাসার কাজের সহকারীর মেয়ে, থাকে। ইলহাম ওর কাজে বাইরে থাকলেও মিমি আয়রার সাথে বসে বসে গল্প করে। তবে ইলহাম আয়রার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করে। আয়রার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখে। এই কয়দিনে আয়রা ইলহামের প্রতি দুর্বল হয়ে পড়েছে একটু একটু। এখন ইলহামের সাথে আনুষ্ঠানিক বিয়ে সারতে তার অমত নেই। আয়রা এই কদিন অসুস্থতার কারণে কলেজে যায়নি। সারাদিন শুয়ে বসে ইলহাম নয়তো মিমি এই দুজনের সাথে সময় কাটিয়েছে। ইলহামের বাসায় এসে আয়রা আজ 7 দিন পার হয়ে গেছে। বিকেলের দিকে ইলহাম বাসায় এসে ফ্রেশ হয়ে আয়রার কাছে আসে। আয়রা তখন মিমিকে নিয়ে মুভি দেখছিল। ইলহাম আয়রার রুমে দরজায় টোকা দিয়ে বলে, আসতে পারি অবাধ্য পড়ি? আসতে পারেন সাইকো কর্নেল। ইলহাম ভেতরে প্রবেশ করতে করতে বলে, আমি কর্নেল না বিজনেসম্যান। আমিও অবাধ্য না বাধ্য মেয়ে। মিমি ওদের একা রেখে রুমের বাইরে চলে যায়। মিমির বয়স 15 বছর। আয়রা আমাকে বিয়ে করতে অমত নেই তো আর? তা নেই, তবে আমি কালকে আব্বুর বাসায় চলে যাব, ওখানে থাকবো, কলেজে ক্লাস করব। ঠিক আছে, তবে তোমাকে প্রতিদিন আমার গাড়িতে করে কলেজে যেতে হবে। রাজি? রাজি। আর হ্যাঁ, আগামী মাসের ভেতর বিয়েটা সেরে ফেলবো। ইজরানদের পরীক্ষা কয়েকদিনের মধ্যেই শেষ। আপনার ইচ্ছা। বউ থাকতে বউয়ের সাথে থাকতে না পারার যে ব্যাপারটা, সে নিষ্ঠুর মানবী তুমি বুঝবে না। আয়রার ইলহামের এমন কথা শুনে হেঁচকি উঠে যায়। ইলহাম আয়রার দিকে তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, কি হয়েছে? কি ছুট না? আমাকে ভয় পাইয়ে দিছিলে। আপনি অসভ্য হয়ে গেছেন। অসভ্য কেমনে হলাম? হাজবেন্ড হিসেবে আমি খুবই নিরামিষ। আপনি এখন আমার সামনে থেকে যান। ইলহাম মুচকি হেসে বলে, লজ্জা পাচ্ছ? বাহ, তুমি এতই লজ্জাবতী। আয়রা ইলহামকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দরজাতে হেলান দিয়ে বসে পড়ে। কি অসভ্য রে বাবা! ইজরান ও ইলহাম পড়াশোনার পাশাপাশি বাসে সে মেয়েটির পিছু করে একদিন সুযোগ বুঝে মেয়েটির বাবার সাথে দেখা করে। মেয়েটির বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল, এমন সময় ইজরান ও আইয়াস দৌড়ে এসে লোকটাকে সালাম দেয়। লোকটি সালামের জবাব নিয়ে বলে, তোমরা করা? ইজরান আমতা আমতা করে বলে, আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা বলি, আসলে ইসলামে তো প্রেম হারাম, আর আমরা দুজনেই আপনার বড় মেয়েকে বিবাহের জন্য পছন্দ করেছি। এখন আপনার আমাদের মধ্যে যাকে পছন্দ হয় তার সাথে মেয়ে বিয়ে দিতে পারেন। বিয়ে তো এত সহজ না, আমার মেয়েকে বিয়ে করতে হবে, দিনদার হতে হবে। তাছাড়া তোমাদের দেখে তো মনে হচ্ছে কোন বড়লোক বাপের ছেলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা ব্যবসায়ী এবং ওর বাবা আইএসকে দেখিয়ে চাকরিজীবী। তা ঠিক আছে, তবে তোমরা এমাস পরে আমার সাথে দেখা করিও, নিজেদের দিনদার বানিয়ে, তখন ভেবে দেখব।
ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে দিনদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করি যেন দিনদার হতে পারো। লোকটি দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আয়রা তার বাবার বাড়ি চলে গেছে আজ 3 দিন। ইলহাম আয়রাকে প্রতিদিন কলেজে নিয়ে নামিয়ে দিয়ে যায়। এভাবেই যাচ্ছে তাদের দিন। আইয়াস ও ইজরান দুজনেই অনেক খুঁজে একটা ভালো আলেমের খোঁজ পাই, দুজনেই সেখানে উপস্থিত হয়। দুজন একসাথে সালাম দিয়ে অনুমতি পাওয়া মাত্রই বাড়ির ভেতরে প্রবেশ করে। দুজন আলেমের সামনে বসে। আলেম তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, যা জানতে চাও প্রশ্ন করো, যদি উত্তর জানা থাকে তাহলে উত্তর পাবে ইনশাআল্লাহ। ইজরান মুখ তুলে আলেমের দিকে তাকায়, তারপর বলে, আসলে আমরা দুজনেই একজন মেয়েকে পছন্দ করছি এবং ওই মেয়ের বাবার সাথে কথাটা শেয়ার করেছি। উনি বলেছেন ওনার মেয়েকে বিয়ে করতে হলে দিনদার হতে হবে এবং আমাদের মধ্যে যাকে মেয়েটির পছন্দ হবে তার সাথে তখন পরিবারের মতামতের ভিত্তিতে বিয়ে হবে, এতে আমরা দুজনেই রাজি। হারাম রিলেশন নেই তো? না। মেয়েটির চেহারা কিভাবে দেখলে যা বুঝলাম মেয়েটি পর্দা করে। চেহারা না দেখেই পছন্দ করছি। বাহ, উত্তম। তবে বিয়ের আগে চেহারা দেখে নিউ ইসলাম এত কঠোর না, বিয়ের আগে দেখাশোনা করে নেওয়ার বিধান আছে। ঠিক আছে, দেখে নিব। এবার বলেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপায়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহর সকল আদেশ নির্দেশ মেনে চলতে হবে। ইনশাআল্লাহ মেনে চলব, তবে আমি আল্লাহর সকল আদেশ নির্দেশ সম্পর্কে জানতে চাই, কারণ আমি অনেক কিছুই জানি না। আলেম ইজরান ও আয়েশের উদ্দেশ্য কিছু কথা বলে এবং তাদের মোবাইল থেকে এবং বিভিন্ন ইসলামিক বই থেকে ইসলাম সম্পর্কে জানার পরামর্শ দেয়। নিভু নিভু আলোতে বিছানায় শুয়ে আছে এক যুবক। তার পাশে বসে আছে একজন যুবতী। ছেলেটি নিভু নিভু চোখে তাকিয়ে দেখে ওর সামনে আসমা। সে হালকা কণ্ঠে আসমাকে ডেকে বলে, বোন। আসমা নড়েচড়ে বসল, সামনে তাকিয়ে আসমানের জ্ঞান ফিরেছে দেখে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, আব্বু আম্মু, ভাইয়ার জ্ঞান ফিরেছে। আসমার চিৎকার শুনে দৌড়ে সেখানে উপস্থিত হয় 56+ বয়সী এক লোক এবং 45+ বয়সী এক মহিলা। তিনজনেই আসমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আসমান ধীর কণ্ঠে বলে, এভাবে কান্না করো না তোমরা। তোকে আমরা হারিয়ে ফেলেছিলাম, প্রায় কিভাবে কান্না না করি। মহিলা আসমা ভাইয়ের বুকের উপর থেকে মাথাটা তুলে বলে, ভাইয়া, তুমি কেন আয়রাকে খুন করতে গিয়েছিলে? তুমি তো ওকে প্রচণ্ড ভালোবাসো। আমি জানি না সেদিন আমার কি হয়েছিল, আমি কিভাবে আয়রাকে খুন করতে গেছিলাম। আসমানের বাবা বলে, আয়রা তৈরি হবে শেষ অবধি। ইলহামের সাথে সংসার হয়ে গেলে সেটা আর সম্ভব না আব্বু, যা করার তাড়াতাড়ি করতে হবে। তোর সিক্রেট মিলন গ্রুপে সাহায্য আয়রাকে সারা জীবনের জন্য তোর করা সম্ভব, ইলহাম কিছুই করতে পারবে না। হ্যাঁ আব্বু, আমি সেটাই করব, আয়রাকে আমি হারাতে চাই না। তুই সুস্থ হয়ে নে, তারপর আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। আইয়াস এবং ইজরান দুজনেই লোকটির কাছে এসেছে আজ। লোকটি দুজনের সামনে বসে বলল, তোমরা দুজনেই নিজেদের কথা রেখেছ, তোমরা এবার মারিয়ামকে দেখতে পারো। ইজরান ও আইয়াস দুজনেই বলে উঠল, তার নাম মারিয়াম। হ্যাঁ। দুজনেই মারিয়ামকে এক পলক দেখার সুযোগ পায়। লোকটি মারিয়াকে উদ্দেশ্যে করে বলে, আম্মু, তোমার এই দুজনের মধ্যে কাকে পছন্দ যাকে তুমি বিয়ে করবে? আম্মু, আমি কিছু প্রশ্ন করতে চাই। ওদের দুজনকে একজন একজন করে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, ঠিক আছে, আমরা রাজি। মারিয়াম একজনকে 7টা করে, দুজনকে মোট 14টা প্রশ্ন করে। দুজনেই সঠিক উত্তর দেয়। মারিয়াম অনেক ভেবে চিনতে আইয়াসকে পছন্দ করে। এতে ইজরান একদমই মন খারাপ করে না, উল্টো খুব খুশি হয়। মারিয়ামের বাবা আইয়াসের পরিবারকে নিয়ে তাদের সাথে দেখা করতে বলে। আইয়াস আর ইজরান খুশি মনে সম্মতি জানিয়ে চলে আসে। পরন্ত বিকেল, বাইরে হালকা বৃষ্টির সাথে দমকা হাওয়া। বেগুনিতে দাঁড়িয়ে আছে আয়রা, বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, হালকা বৃষ্টির ফোঁটা তার গায়ে এসে পড়ছে।
আয়রার পিছন থেকে আয়রার মা এসে আয়রাকে ডাক দিয়ে বলে, আয়রা ওখানে বৃষ্টিতে না ভিজে রুমে আয়, নয়তো ঠান্ডা লেগে যাবে। আম্মু একটু একা থাকতে চাই, তুমি যাও। হ্যাঁ, আমার কথার তো মূল্য দিবি না, ঠান্ডা লাগলে বুঝবি। ইলহাম নিজের কাজ নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। তার উপর আয়রার সাথে তার আনুষ্ঠানিক বিয়ে কিছুদিন পরে। আয়াস বাসায় এসে মা বাবাকে মারিয়ামের কথা বলে। তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় মারিয়ামকে দেখতে যাওয়ার। পরের দিন সকালে আয়াস, আয়রা, তাদের মা বাবা, ইজরান, ইলহাম ও তাদের মা বাবা সকলে মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যদি মেয়ে পছন্দ হয় আজই সব ঠিক করে আসবে। বিকেলে সকলে মারিয়ামদের বাসায় পৌঁছে যায়। আয়াসের পরিবারের কাছেও মারিয়ামের পরিবার ও মারিয়ামকে খুব পছন্দ হয় এবং তারা বিয়ের সবকিছু ঠিকঠাক করে নেয়। যেদিন ইলহাম ও আয়রার আনুষ্ঠানিক বিয়ে হবে সেদিন আয়াস আর মারিয়ামের বিয়ের দিন ঠিক করা হয়। আয়রাদের বাসায় এখন বিয়ের প্রস্তুতি চলছে। বাড়িতে নিকট আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে। আয়রা রুমে ঢুকে একটা ড্রয়ার থেকে একটি ডায়েরি বের করে বিছানায় বসে পরম যত্নে ডায়েরির উপর হাত বুলিয়ে দিয়ে বলে, মাহিয়া, তোকে খুব মিস করি। জানিস আগামী শুক্রবার আমার আনুষ্ঠানিক বিয়ে, সাথে ভাইয়ারও। তোর কত ইচ্ছে ছিল আমার বিয়েতে আনন্দ করার, কিন্তু দেখ ভাগ্য আমাদের সহায় হয়নি। তুই অকালেই আমাকে একা করে দিতে চলে গেলি না ফেরার দেশে। আমার যখন তোর কথা মনে পড়ে, বিশ্বাস কর, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। খুব বেশি কষ্ট হয়, তোকে ছাড়া আমার কেমন শূন্য শূন্য লাগে। তুই যদি বেঁচে থাকতি তাহলে মারিয়াম আপুর জায়গায় তোকে ভাইয়ার বউ বানাতাম এবং নিজের কাছে আগলে রাখতাম। কথাগুলো বলে ডায়েরিটি বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে আয়রা। চোখ বন্ধ করে মাহিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর মধ্যে হারিয়ে যায়। আয়রা, দেখ, আমি বাধ্য হয়ে জিহাদের। আয়রা মাঝ কথায় মাহিয়াকে থামিয়ে দিয়ে বলে, থাক, দরকার নেই, তুই জিহাদের সাথে থাক। আরও এমন রাগ করিস না, তুই বললে ওর সাথে ব্রেকআপ করে নিব। দরকার নেই, ওর সাথে দেখা করার কথা বলবো। মাহিয়া আয়রাকে জিহাদের কাছে নিয়ে যায়। জিহাদ ছেলেটা মাহিয়াকে প্রচণ্ড ভালোবাসে। তারা এখন ক্লাস 9-এ। জিহাদ কয়েক মাস মাহিয়ার পিছু করে ওর মন পেয়েছে, যদিও তখন আইয়া কিছুদিনের জন্য স্কুলে আসেনি, আর এসেই জানতে পারছে। আয়রা জিহাদের কাছে গিয়ে বসে, মাহিয়া, আমার ভালোবাসা, তুমি কি তাকে আগলে রাখতে পারবে? কষ্ট দিবে না তো? ইনশাআল্লাহ আমি মাহিয়াকে কষ্ট পেতে দিব না। আজ আমি মেয়ে বলে নয় তো আমি ওকেই বিয়ে করতাম, তখন তুমি আমার শত্রু হতে। জিহাদ আয়রার কথা শুনে হেসে ওঠে। এর কয়েক মাস পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাহিয়া মারা যায়। তখন আয়রা খুব ভেঙে পড়ে, তবে সময়ের সাথে সাথে ভাগ্যকে মেনে নেয়। জিহাদ বর্তমানে মানসিক রোগী। মাহিয়াকে সে খুব বেশি ভালোবাসত। সবকিছু ভেবে আয়রা একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ খুলে। আয়রা আজও মাহিয়ার জায়গায় কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বসাতে পারেনি। এখনো মাঝে মাঝে মাহিয়ার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। আসমান গম্ভীর মুখে বসে আছে, তার সামনে চলছে হাসপাতালের ভিডিও। এটা তখনকার ভিডিও যখন আসমান আয়রাকে আক্রমণ করেছিল এবং সে হাসপাতালে ভর্তি ছিল। ভিডিও চলার মাঝে আসমান নিজেকে আর ধরে রাখতে পারে না, চিৎকার করে বলে উঠল, আয়রাকে অন্য পুরুষ জড়িয়ে ধরেছে, আমি কিভাবে মানব? তোমরা যে করেই হোক আয়রাকে এনে দাও। একজন কালো পোশাক পরিহিত লোক এসে বলে, তা এত সহজ নয়, এই শুক্রবার আয়রার আনুষ্ঠানিক বিয়ে। আসমান ভিলেন মার্কা একটি হাসি দিয়ে বলে, যা করার তাড়াতাড়ি করতে হবে। আর আমি একটা পরিকল্পনা করেছি। কি সেটা শেয়ার করলে সকলেই বুঝতে পারবো, তখন কাজটা সহজ হবে। তাহলে শুন। আসমান নিজের পরিকল্পনা ওদের সাথে শেয়ার করে। বাহ, আইডিয়া তো একদম ভালো এবং 99% কাজে আসবে আশা করছি। হ্যাঁ, তাহলে দেরি কিসের, প্রস্তুতি শুরু কর। খুব শীঘ্রই সবকিছু ম্যানেজ হয়ে যাবে, কোন চিন্তা নেই। একটা পুকুরের পাড়ে সাদা একটা ফুল গাছের পাশে ছেলেদের সাদা শার্ট ও কালো প্যান্ট পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মুখ তার ঝাপসা। ওর দিকে সাদা গোল জামা পরে এগিয়ে এসে হাত ধরে। শার্ট পরা মেয়েটি হাতটা শক্ত করে ধরতে গেলেই গোল জামা পরা মেয়েটি অদৃশ্য হয়ে যায়।
তখনই হঠাৎ চিৎকার করে আয়রা ঘুম থেকে উঠে বসে। ওর চিৎকার শুনে আয়রার খালাতো বোন লিজা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি হলো আয়রা? আয়রা ঘাবড়ানো কণ্ঠে বলে, কি কিছু না। লিজা আর কোন বাড়তি কথা না বলে আয়রাকে তৈরি হতে বলে চলে যায়। আজ আয়রা ও আয়েশের গায়ে হলুদ, সরাবাড়ি জুড়ে উৎসব, সবাই সাজগোজ, খাওয়া দাওয়া, রান্না বান্না নিয়ে ব্যস্ত। তখন সেখানে উপস্থিত হয় কালো পোশাক পরিহিত 50 জনের মতো লোক। সকলের হাতে বন্ধ। তাদের দেখে বিয়ে বাড়ির পরিবেশ মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠে। সকলে ভয়ে ছুটাছুটি করছে। কালো পোশাক পরিহিত লোকগুলোর মধ্যে একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, সবাই ছুটাছুটি না করে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যান, নয়তো আপনাদের বিপদ। লোকটির কথা শুনে সকলেই দাঁড়িয়ে যায়। 10 জন লোক গিয়ে আয়রার মা, বাবা, ভাই 4 জনকে নিয়ে একটা গাড়িতে উঠে বসে। আয়রা চিৎকার করে বলে, কে আপনারা আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? একজন লোক আয়রার পরিবারকে রুমাল শুকিয়ে অজ্ঞান করে ফেলে। আয়রা ধীরে ধীরে চোখ খুলে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সামনে তাকাতেই দেখতে পায় ওর সামনে আসমান বসে আছে। আয়রা আসমানকে দেখেই বলে, আসমান ভাইয়া, আপনি বেঁচে আছেন? আসমান চেয়ারে হেলান দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর আয়রার সামনে এসে হাঁটু গেড়ে বসে। আমি মারা গেলে কি বেশি খুশি হতে? তাছাড়া সেদিন ওই সব আমি ভুল করে ফেলছি। আমি তোমাকে খুব ভালোবাসি আয়রা। আমি বিবাহিত। বিবাহিত তো কি হয়েছে, সংসার তো হয়নি। হবে তো এতদিন হয়নি, আমার বয়স কম ছিল। তোমার সংসার হবে, তবে আমার সাথে আমি তোমাকে বিয়ে করব। আসমানের কথা শোনা মাত্র আয়রা চিৎকার করে বলে উঠল, এই কথা দ্বিতীয়বার মুখ দিয়ে বের করলে মুখ ভেঙে দিব। তাছাড়া আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন, তাই না? তো আর কে আনবে? তুমি যে আমার ভালোবাসা। আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আর আমি ইলহামের স্ত্রী। আসমান আয়রার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আয়রার হাত ধরে টান দিয়ে খুলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। আয়রা চিৎকার করে বলছে, নামাও আমাকে। আসমান আয়রার কোন কথা না শুনে তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে উপস্থিত হতেই আয়রাকে আসমান খুল থেকে নামিয়ে দেয়। আয়রা দাঁড়াতেই সামনে ইলহামকে দেখে চমকে যায়। এই রুমে আয়রার মা, বাবা, ভাই, ইলহাম ও তার মা বাবাও আছে। ওদের সবাইকে এখানে ধরে এনেছেন কেন? তোমাকে বিয়ে করার জন্য। অসম্ভব। কয়েকজন লোক পানি ঝাপটা দিয়ে সকালের জ্ঞান ফিরায়। আমাদের এখানে কেন এনেছেন আপনারা? আয়রাকে বিয়ে করার জন্য। একজন কাজী এসে ইলহামের সামনে উপস্থিত হয়। আসমান ওদের উদ্দেশ্যে করে বলে, ইলহাম, তোমার ওই আয়রার বিয়ে ধর্মীয়ভাবে হয়েছে, তাই তুমিও ধর্মীয়ভাবে 3 তালাক বলে আয়রাকে তালাক দাও। কিছুতেই না। তাহলে এক এক করে তোমার আপন জনদের হারানোর জন্য প্রস্তুত হও। কথাটি বলে ইলহামের মায়ের গালায় ছুরি ধরে বলে, যা করার তাড়াতাড়ি কর, নয়তো এক এক করে সকলকে মারবো, এমনকি আয়রাকেও, তবে জঘন্যভাবে। ইলহাম অনেক চেষ্টা করেও শেষ অবধি বাধ্য হয়ে আয়রাই তালাক দেয়। ইলহাম আয়রা দুজনেই চিৎকার করে কান্না করে উঠল, কারণ তাদের মিল আর সম্ভব না। আসমান আয়রাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, একদম চুপ। আয়রা আসমানকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আসমান রাগী চোখে আয়রার দিকে তাকিয়ে বলে, বিয়ে করতে প্রস্তুত হও। অসম্ভব। আসমান মুচকি হেসে বলে, তাহলে তোমার পরিবারের নৃশংস মৃত্যু দেখতে প্রস্তুত হও। আয়রা বাধ্য হয়ে আসমানকে বিয়ে করতে রাজি হয়। আয়রা উপরে নিজেকে যতই কঠোর দেখানোর চেষ্টা করুক না কেন, কিন্তু আয়রা ভীতু স্বভাবের। কাজী আসমান ও আয়রার সম্মতিতে বিয়ে পড়ানো শেষ করে আলহামদুলিল্লাহ বলে উঠল সকলে, আয়রা ও ইলহামের পরিবার ছাড়া। আয়রা কান্নায় ভেঙে পড়ে, সাথে তার পরিবার ও ইলহামের পরিবারও। আসমান ধীরে ধীরে ইলহামের মায়ের সামনে এসে উপস্থিত হয়। ইলহামের মা কিছু বলাই আগেই আসমান তাকে জড়িয়ে ধরে। ইলহামের মা হঠাৎই শান্ত হয়ে যায়, যেন তার আপন কেউ আসমান পরক্ষণেই আসমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আসমান কিছু না বলে আয়রাকে জোর করে নিয়ে রুম ত্যাগ করে। পিছনে সবাই আয়রাকে ছেড়ে দিতে বলে কিন্তু আসমান কারো কথা কানে দেয় না। লোকগুলো সবার চোখ বেঁধে আয়রাদের বাড়ির সামনে ফেলে যায়। আয়রা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আসমান আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি ভুল ছিলাম না, একদিন তুমি সব জানবে, তখন আমাকে তুমি আর ঘৃণা করবে না। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউ অবগত ছিল না। যেখানে সবাই বিয়ে নিয়ে খুশি ছিল, আজ মুহূর্তে সব খুশি অখুশিতে পরিণত হয়েছে। মারিয়মের পরিবার আয়রার বিষয়টি শুনে মসজিদে আইয়াসের সাথে মারিয়ামের বিয়ে সম্পন্ন করে। ছোটখাটোভাবে, সকলের মুখে চিন্তার চাপ। কেউ চাইলেও পুলিশের কাছে যেতে পারবে না, কারণ আসমান সকলকে বলে দিয়েছে কোন ঝামেলা করলে আয়রাকে শেষ করে দিবে। ইলহাম নিজেকে একটি রুমে বন্ধ করে রেখেছে, আজ দুদিন ধরে কারো সাথে কথাই বলেনি। মারিয়াম সকলকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছে, এতে সকলে কিছুটা স্বস্তি ফিরে পায়। ইলহামের মা তার স্বামীর পাশে বসে বলে, তুমি দেখেছিলে সেদিন ওই আসমান নামে ছেলেটা আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল, যে আমি তার খুব কাছের কেউ। তোমার মনের ভুল। আমি ওর শরীর থেকে কেমন সন্তান সন্তান গন্ধ পেয়েছি, যেন সে আমার সন্তান। তোমার সন্তান কিভাবে হবে? তোমার তো দুইটাই সন্তান। আমি না রহস্যের আভাস পাচ্ছি। অন্ধকার রুম, বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে আয়রা। এই 2 দিনে আয়রা একদম ভীতু হয়ে গেছে, নিজেকে আর শক্ত দেখাতে পারছে না। আসমান রুমে প্রবেশ করে লাইট অন করে দেয়। আয়রা মাথা তুলে আসমানকে দেখেই ভয় চিৎকার করে বলে উঠল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোন ক্ষতি করিনি। আসমান এসে আয়রার সামনে দাঁড়ায়, তারপর একটানে আয়রা বিছানা থেকে নামিয়ে এনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, আজ তুমি সুইসাইড করার চেষ্টা করছো কেন আসমা? যদি সঠিক সময়ে তোমাকে না বাঁচাতো তখন কি হতো? আয়রা আসমানকে ধাক্কা দিয়ে বলে, মুক্তি পেতাম। আয়রাকে আর কোন কথা বলতে না দিয়ে সজোরে একটা চড় মেরে দেয় আসমান। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে, চোখে পানি টলমল একদম লাল আভা ধারণ করেছে। আসমান আয়রার 2 কাঁধ ঝাঁকিয়ে বলে, তুমি কি ভেবেছিলে তুমি মরে গেলে মুক্তি পাবে? সে তোমার ভুল ধারণা। তুমি যদি সুইসাইড করো কবরে শান্তি পাবে না, আর দুনিয়ায় আমি তোমার আপন মানুষগুলোকে শান্তি পেতে দিব না, তাই দ্বিতীয়বার সুইসাইড করার চেষ্টা ভুলেও করবে না। আসমান শক্ত করে আয়রাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। থাপ্পড় মারার জন্য সরি, রাগের মাথায় করেছি। ছাড়ুন, আপনার আচরণ সব ছোটবেলার ইলহামের মতো, আপনি জঘন্য। আমি জঘন্য শুধু তোমার জন্য। তোমাকে অন্য পুরুষ স্পর্শ করবে আর আমি মেনে নিব? আপনি কি মনে করেছেন আমি আপনাকে নিয়ে সংসার করব? সেটা কখনোই না, আমি ইলহামের স্ত্রী। কথাটা শোনা মাত্র আসমান প্রচণ্ড রেগে আয়রাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়, তারপর এলোপাথারি বেল্ট দিয়ে মারতে থাকে এবং বলে, আজ তোমার এই শাস্তি, যাতে জীবনেও আমি ছাড়া অন্য পুরুষের নাম তোমার মুখ দিয়ে বের না হয়। আয়রা ব্যথায় চিৎকার করে বলে, আমি কারো নাম মুখে নিব না, আর মারবেন না। আসমান আয়রাকে মারতে মারতে একসময় আয়রা অজ্ঞান হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে বেল্টের আঘাতে ফুলে উঠেছে, কিছু কিছু স্থানে রক্ত পড়ছে। আসমান আয়রার নড়াচড়া বন্ধ দেখে আয়রার গায়ে হাত দিতেই আতঙ্কে উঠে। আয়রাকে খুলে তুলে নিয়ে পরম যত্নে বিছানায় রেখে ওর আঘাতের জায়গায় মলম লাগিয়ে দেয়, তারপর আয়রার মুখের উপর ঝুঁকে বলে, আশা করছি এই জীবনে অন্য পুরুষের নাম মুখে আনবে না। জানো, এই ব্যাপারে আমি খুব নিষ্ঠুর। সকালে আজানের ধ্বনি কানে আসতেই আয়রার ঘুম ভেঙে যায়। আয়রা নিজেকে আসমানের বুকে আবিষ্কার করে। আসমান আয়রাকে খুব যত্ন করে আগলে রেখেছে নিজের বুকের মধ্যে। এটা আসমান প্রথম দিন থেকেই করে, বিয়ের দিনেও এভাবে জড়িয়ে ধরে রেখেছিল। একটু পর আসমান ঘুম থেকে উঠে যায়, আয়রাও উঠে ভয়ে ভয়ে আসমান নামাজ পড়ে নেয় সাথে আয়রাও। আয়রা আসমানকে দেখে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, নামাজ পড়ে লাভ কি? আপনি যে জঘন্য পাপী। সময় আসুক তখন নিজেই সে প্রশ্নের উত্তর জেনে যাবে।
আয়রা আসমানকে নিজের দিকে আসতে দেখে ভয় কাঁপতে থাকে আর বলে, আমি আর আপনার মুখে মুখে কথা বলবো না, আমাকে আর মারিয়েন না, আমি আপনার সব কথা শুনব। আসমান মুচকি হাসি দিয়ে বলে, তা বেশ, তাহলে আজ থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়ে আমার সন্তানদের মা হওয়ার প্রস্তুতি নাও। আয়রা ভয়ে ভয়ে মাথা নাড়ায়। আসমান আয়রাকে বিছানায় বসিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আয়রা বিড়াল ছানার মতো চুপটি করে বসে থাকে। ইজরান ভাইয়ের এমন কষ্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় ইলহামের বিয়ে করাবে, তার এই সিদ্ধান্ত সকলে মেনে নেয় ইলহাম ছাড়া। সকলে মিলে খুব গরিব ঘরের একটা 18 বছর বয়সী মেয়ে নারজুর সাথে ইলহামের বিয়ে ঠিক করে, কিন্তু বিয়ের দিন ইলহাম পালিয়ে যায়, যার কারণে বাধ্য হয়ে ইজরানকে বিয়ে করতে হয় নারজুকে। ইজরান যেহেতু দিনদার ছিল তাই ভাগ্যকে খুব সহজেই মেনে নেয় নারজু। মেয়েটা ছিল পর্দাশীল। কেটে গেছে 3টি মাস। আসমানকে আয়রা সেদিনের পর থেকে প্রচুর ভয় পায়। আসমানের সব কথা মেনে চলে। আসমান আয়রাকে খুব ভালোবাসে, কিন্তু আয়রা আসমানকে ঘৃণায় করে। আসমান রুমে প্রবেশ করে বলে, আয়রা এদিকে এসো। আয়রার কোন সাড়া শব্দ না পেয়ে আসমান বেকনিতে গিয়ে দেখে আয়রা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসমান দৌড়ে গিয়ে আয়রাকে খুলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর সাথে সাথে ডাক্তারের কাছে কল করে। একটু পরে একজন মহিলা ডাক্তার এসে আয়রাকে দেখে আসমানকে দেখে বলে, উনি খুব দুর্বল, তার উপর ডিপ্রেশনে ভুগছে, আর হ্যাঁ, উনি প্রেগন্যান্ট। কথাটি শোনা মাত্র আসমান অবাক হয়ে যায়, পরক্ষণেই খুশিতে কান্না করে ওঠে। ডাক্তার চলে যায়, আসমান আয়রাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আয়রার জ্ঞান ফিরলেও প্রেগন্যান্সির কথা আসমান আয়রাকে বলে না। আয়রার প্রেগন্যান্সির কথা জানতে পেরে আসমান খুশিতে আত্মহারা হয়ে যায়। আসমান তার মা বাবার রুমের সামনে এসে বলে, আম্মু আব্বু আসবো। আসমানের মা দরজার দিকে তাকিয়ে উত্তর দেয়, অনুমতি লাগে নাকি, আসো। কি যে বল না আম্মু, অনুমতি নিয়ে আসবো না তা কি করে হয়? তা কি বলবি বল। একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। কি উপলক্ষে? এমনি আমাদের বিয়ে উপলক্ষে তো অনুষ্ঠান করা হয়নি তাই। ঠিক আছে তাহলে, তোর ইচ্ছা মতো আয়োজন কর। ঠিক আছে তাহলে। আসমান মায়ের সাথে কথা শেষ করে রুমে প্রবেশ করে থমকে যায়। রুমের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর আয়রা রাগান্বিতভাবে বিছানায় বসে আছে। আসমান রুমে প্রবেশ করতেই আয়রা আসমানের কলার ধরে বলে, বদমাইশ, তোর মতো পাপীর সন্তান আমার গর্ভে বড় করব তুই, কিভাবে ভাবলি আমি আজই তোর পাপকে নষ্ট করব? আসমান আয়রার এসব আজে বাজে কথা শুনে আয়রাকে একটা থাপ্পড় দেয়। এতে আয়রা রেগে যেই না নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, অমনি আসমান আয়রার হাত ধরে ফেলে। আয়রাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলে, আয়রা শুন আমার কথা, এভাবে পাগলামি করিও না। ছাড়ুন আমাকে। আসমান আয়রাকে নিয়ে বিছানায় বসে, আয়রা তখনও বন্দী। আসমান আয়রাকে আরো শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলে, আমাকে কি একটু চিনতে পারোনি? আমার আচরণ চালচলন এসবে? আয়রা আসমানের দিকে তাকায়, তারপর ধীর কণ্ঠে বলে, আমার যেমনটি সন্দেহ হয়েছিল সেটা কি সত্যি? কি সন্দেহ? তোমার আচরণ ছোটবেলার সেই পাগল ইলহামের মতো, যে আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেত। আসমান আয়রার কপালের উপর নিজের কপাল রেখে বলে, আমি তোকে কষ্ট দিতে চাই না, তুই সব সময় আমার সাথে তেড়ামি করিস, তাই ভুল করে তোকে কষ্ট দিয়ে ফেলি। তার মানে তুমি ইলহাম? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর আমি যতটুকু জানি আমার দিকে কেউ নজর দিলেও তাকে তুমি মেরে ভূত বানিয়ে দিতে দুবার ভাববে না, সেখানে তোমার বদলে কেউ আমার কাছে আসছে, তাকে কিভাবে ছেড়ে দিলে? কারণ সে নির্দোষ, ও নিজের জানে সেই ইলহাম। এসব কি বলছো? আর ওর সাথে আমার ডিভোর্স করিয়েছ কেন? শুন তাহলে, আমি যখন তুরস্ক পড়াশোনা করতে যাই তখন তোর মামাতো ভাই ইয়েসো যায় সেখানে। পড়াশোনা চলাকালীন আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন ও আমার ডায়েরি চুরি করে নিয়ে পড়ে পড়ে আমি বিষয়টি বুঝতে পেরে ওকে অনেক মারধর করি, কিন্তু ও আমাকে ডায়েরিটি দেয়নি। এত মার খাওয়ার পরে ওর নাকি আমার ডায়েরিটা পড়তে খুব ভালো লাগে।
আমিও আর ওকে বাধা দিইনি, কিন্তু একদিন ওর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং পরে ওর জ্ঞান ফিরলে ও নিজেকে ইলহাম মনে করতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তোমার মামা ইয়াসকে ইলহাম সাজায় আর আমাকে হুমকি দেয় যাতে কাউকে কিছু না বলি। এভাবেই দিন কাটে। আমি তুরস্ক 2 বছর থেকেই দেশে চলে আসি, আর ভাগ্যক্রমে আসমানের পরিবারের সাথে আমার দেখা হয়। ওনাদের ছেলে আসমানের সাথে আমার অনেক মিল চেহারার, তাই তারা আমাকে ছেলে হিসেবে মানতে শুরু করে এবং পড়াশোনা করাই। আমি আসমার মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ইলহামকে তুমি ঘৃণা করো, তাই আসমান সেজে তোমার জীবনে যেতে চেয়েছি, কিন্তু তুমি আসোনি। একসময় ভাবলাম এই বিষাক্ত জীবন রেখে লাভ কি, তাই তোকে খুন করে নিজে সুইসাইড করার পরিকল্পনা করি, কিন্তু তুই বেঁচে যাস পরে আমিও নিজের ভুল বুঝতে পারি। তখন তোকে বিয়ে করার পরিকল্পনা করি যাতে কেউ সন্দেহ না করে, তাই ইলহাম রূপী ইয়েসের সাথে তোর মিথ্যা ডিভোর্স করাই এবং তোকে 2বার বিয়ে করা সম্পন্ন করি। পরবর্তীতে ইয়াসকে আমার লোকেরা ধরে আনে আমার কাছে, আমি ওকে সব বলি এবং প্রমাণ দেখায়। তোর মামাকে ইয়াস পুলিশে ধরিয়ে দেয়। তবে ইয়েসের স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি। আমি কিছুদিনের মধ্যেই পরিবারের সবাইকে নিয়ে এসে তোকে সব বলতাম, কিন্তু এর আগেই সব বলতে বাধ্য করলি। আর শোন, সকলে এখন সব জানে। ইয়েসের পরিবার বেশি খুশি, কারণ তারা এতদিন ইয়েসকে মৃত ভেবেছে। আয়রা আসমানের কাছ থেকে সব কথা শুনে আসমানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তার মানে তুমি সেই পাগল ইলহাম? হ্যাঁ রে পাগলি। আয়রা ইলহামকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে থাকে। ইলহাম আয়রাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে আর বলে, আজ যত খুশি কান্না কর। সমাপ্ত।